হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারের ওপরেতে আমরা আজকে কারেন্ট ইলেকট্রিসিটির যে ফান্ডামেন্টাল ল অর্থাৎ ওহমস ল আমরা ক্লাস 10-এ পড়েছি। ওহমস ল সম্পর্কে আমরা আজকে আলোচনা শুরু করব। তো প্রথমেই বলি যে প্রথমে আমরা একটা ওহমস ল সম্পর্কে তার বিবৃতি, তার স্টেটমেন্টটা, এই লটার স্টেটমেন্টটা আমরা একটু বলে নেব। তো এই বিবৃতিতে বলা হচ্ছে যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি কোনো পরিবাহীর অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমি আরেকবার বলছি, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, এখানে অন্যান্য ভৌত অবস্থা মানে ধরো প্রেসার, এখানে যেমন প্রথমেই বলা হয়েছে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা, প্রেসার, লাইট, তোমার হচ্ছে যে ম্যাগনেটিক এফেক্ট ইত্যাদি, মানে বাইরের যে সমস্ত প্রভাবগুলো যদি আমরা অপরিবর্তিত রাখি। কিন্তু দেখো এখানে লক্ষ্য করে যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা, এখানে তাপমাত্রাটাকে স্পেশালি উল্লেখ করা হয়েছে, কিন্তু অন্যান্য ভৌত অবস্থাগুলোকে খুব বেশি মানে জাস্ট অন্যান্য বলে সবগুলোকে বলে দেওয়া হয়েছে। কারণটা হলো যে এই বিষয়টায় অর্থাৎ এই লতে যেটা বলা হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। এই বিষয়টা অর্থাৎ অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এবং তার দুই প্রান্তের যে বিভব পার্থক্য, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা তাপমাত্রার ওপরই সব থেকে বেশি নির্ভরশীল। বাকি যে নির্ভরশীলতা সেগুলো অত্যন্ত কম বা সব ক্ষেত্রে হয় না, তাই এগুলোকে একবারে অন্যান্য ভৌত অবস্থা এইভাবেই বলে দেয়া হয়েছে। তো আমরা একটা ছোট্ট মানে ছবি এঁকে পুরো বিষয়টাকে বুঝে নেওয়ার একবার চেষ্টা করি। যেখানে এটা হলো একটা পরিবাহী, ধরে নিলাম এবি একটা পরিবাহী। এই পরিবাহীর এই প্রান্তের মনে করলাম এ বিন্দুর বিভব হচ্ছে ভিএ আর বি বিন্দুর বিভব হচ্ছে ভিবি। এই পরিবাহীর মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা চলছে। তাহলে ওহমের সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে এই প্রবাহ মাত্রা অর্থাৎ আই দুই প্রান্তের বিভব পার্থক্য, এর বিভব ভিএ এর বিভব ভিবি, তাহলে বিভব পার্থক্য কত? যদি ভিএ ইজ গ্রেটার দেন ভিবি হয় তাহলে বিভব পার্থক্য হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিবি। আমি এটাকে ভি ধরে নিতে পারি, অর পার্থক্য বোঝানোর জন্য আমরা এটাকে ডেল ভিও ধরে নিতে পারি। অর্থাৎ এ প্রান্ত এবং এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে ভিএ মাইনাস ভিবি, মানে বীজগাণিতিক ভাবে এটাকে ভি লেখা হয়, আর ক্যালকুলাসে পার্থক্য, এটা আরো অ্যাপ্রোপ্রিয়েট, যে পার্থক্য ভি এর পার্থক্যটাকে ডেল ভি লেখা হয়। এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ডেল ভি। তাহলে বলা হচ্ছে যে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এই বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ আই ইজ প্রপোর্শনাল টু ডেল ভি। আই ইজ প্রপোর্শনাল টু ডেল ভি। আই ইজ প্রপোর্শনাল টু ডেল ভি, তার মানে আই এর মানটা ডেল ভির ওপর ডিপেন্ড করে। তো এখানে আমরা ঘুরিয়ে ম্যাথামেটিক্যালি লিখতে পারি ডেল ভি ইজ প্রপোর্শনাল টু আই,
তো এখানে একটা কনস্ট্যান্ট এই প্রপোর্শনাল চিহ্নটাকে যদি আমরা কনস্ট্যান্ট নিয়ে আসি, তাহলে সাম কনস্ট্যান্ট ইন্টু আই, অর্থাৎ ডেল ভি ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইন্টু আই। এখন এই কনস্ট্যান্টটা কি এখানে, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওহম সূত্রে ডেল ভি অর্থাৎ বিভব পার্থক্যটা ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইন্টু ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা। তো এই কনস্ট্যান্টটা এখানে কিভাবে এটা নির্দেশিত হচ্ছে দেখো, একটু জিনিস খেয়াল করে দেখো। এই কনস্ট্যান্টটার মান যদি কমা বাড়া করে, তাহলে পরে আই এর মানের ওপর কি প্রভাব পড়বে? আমরা যদি ধরে নিই কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যটাকে আমি ধ্রুবক রাখলাম, অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্যটার কোনো পরিবর্তন করলাম না, তার মানে ডেল ভি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই কনস্ট্যান্টটা কিভাবে পাওয়া যাচ্ছে? কনস্ট্যান্ট ইন্টু আই। ধরে নিলাম এই কনস্ট্যান্টটার পরিবর্তন হয় বিভিন্ন ইয়েতে, তাহলে এই কনস্ট্যান্ট ইন্টু আই, যদিও এখানে নির্দিষ্ট পরিবাহী ধরলে কিন্তু কেটা অর্থাৎ এই কনস্ট্যান্টটা পরিবর্তন হবে না, এই কনস্ট্যান্টটা এইটাকে পাল্টালে হবে। তা আমি এখানে বোঝানোর জন্য যে এই কনস্ট্যান্টটার প্রকৃতিটা কি, তো তার মানে আমি দেখতে পাচ্ছি এই দুটোর গুণফল এটার সঙ্গে সমান। এটা যদি ধ্রুবক হয়, ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, ধরো 12, ডেল ভি সমান 12, তাহলে 12 মানে দুটোর গুণফল। ধরো 12 সমান আমি লিখতে পারি 1 ইন্টু 12, 12 সমান লেখা যায় 2 ইন্টু 6, 12 সমান লেখা যায় 3 ইন্টু 4, 12 সমান লেখা যায় 4 ইন্টু 3, 12 সমান লেখা যায় 6 ইন্টু 2, 12 সমান লেখা যায় হচ্ছে যে 12 ইন্টু 1। তুমি খেয়াল করে দেখো এখানে এটা যদি কনস্ট্যান্ট হয়, এটা যদি আই হয়, দেখো কনস্ট্যান্টটার মান যে যেমন যেমন বেড়েছে 1 2 3 4 6 12 যেরকম ভাবে বেড়েছে, আর আই এর মানটা দেখো ঠিক সেরকম ভাবে কমেছে। তার মানে এই কনস্ট্যান্টটা কি বোঝাচ্ছে? এই কনস্ট্যান্টটা যদি বাড়ে তাহলে প্রবাহ মাত্রাকে কমিয়ে দেয়। তার মানে এই কনস্ট্যান্টটা প্রবাহ মাত্রার ক্ষেত্রে একটা বাধা স্বরূপ, এই কনস্ট্যান্টটা প্রবাহ মাত্রার ক্ষেত্রে একটা বাধা স্বরূপ। তাই এই কনস্ট্যান্টটাকে বলা হয় রোধ, ওই পরিবাহীর রোধ। এখানে মনে রাখতে হবে যে পরিবাহীটা যদি নির্দিষ্ট হয়, তাহলে কিন্তু এটার কোনো পরিবর্তন হবে না। এই যে আমরা পরিবর্তনটা করলাম কি করে, আমরা পরিবাহীটাকে পাল্টে বিভিন্ন পরিবাহী নিয়েছি, ফলে কে এর মানটা পাল্টেছে। একটা নির্দিষ্ট পরিবাহীর জন্য কে ধ্রুবক, অবশ্যই সেখানে ওহমের সূত্রের যে শর্ত সেটা কি না, তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থাকে অপরিবর্তিত থাকতে হবে। তাহলে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে এই কেটা কি বোঝায় না, ওই পরিবাহীর প্রবাহ মাত্রার ক্ষেত্রে একটা বাধা বোঝায়। তাই এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে পরিবাহীর রোধ। এই কনস্ট্যান্টটাকে বলা হয় পরিবাহীর রোধ। এটাকে কে চিহ্নের পরিবর্তে আমরা আর চিহ্ন দিয়ে প্রকাশ করি। আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, অর্থাৎ ডেল ভি ইজ ইকুয়ালস টু আর আই, অথবা বীজগাণিতিক ভাবে লিখলে হয় ভি ইজ ইকুয়ালস টু আর আই। এই যে সূত্রটা 1826 সালে বিজ্ঞানী ওহম তিনি এটা নির্ণয় করেছিলেন এক্সপেরিমেন্টালি, যে ভি ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইন্টু আই, এটাকে বলা হয় পরিবাহীর রোধ। তাহলে পরিবাহীর রোধ জিনিসটা কি না, তার মানে পরিবাহীর মধ্য দিয়ে দেখো যখনই প্রবাহ হবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, তখন এই আটটা চলে আসবে। তার মানে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ হলেই সঙ্গে সঙ্গে সেই পরিবাহী সেই প্রবাহকে বাধা দেয়, সেই পরিবাহী সেই প্রবাহকে বাধা দেওয়ার চেষ্টা করে, এই বাধাটারই নাম হচ্ছে পরিবাহীর রোধ। স্বাভাবিকভাবে ইতিমধ্যে আমরা যে ড্রিফট ভেলোসিটির যে কনসেপ্ট করেছি, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যখন এই ইলেকট্রনগুলো ড্রিফটিং হয় পরিবাহীর মধ্য দিয়ে, তখন সেই ইলেকট্রনগুলো বারংবার তারা ধাক্কা খায়, তার অবশিষ্ট পরমাণুর সঙ্গে
এবং নিজেদের মধ্যে বারবার ধাক্কা খায় এবং তাদের গতিরুদ্ধ হয়। আর এই গতিরুদ্ধ হওয়ার যখনই গতিরুদ্ধ হয় তার পরিবাহিতার ক্ষেত্রে অর্থাৎ তড়িৎ পরিবহন কম হয়। তাই বলা যেতে পারে যে একটা পরিবাহীর মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রবাহ চলবে, তড়িৎ প্রবাহ কখন চলবে ইতিমধ্যে আমরা জেনেছি যে দুই প্রান্তে যদি বিভব পার্থক্য সৃষ্টি করা হয়, অর্থাৎ কিনা পরিবাহীর মধ্য দিয়ে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলেই কি হবে না, ইলেকট্রনগুলো চলতে থাকবে এবং চলতে থাকলেই আবার তারা বাধার সম্মুখীন হবে, ধাক্কা খাবে, সংঘাত হবে, ফলে এখানে কিন্তু বাধা তৈরি হবে। ফলে রোধ, কোনো পরিবাহী রোধবিহীন কোনো পরিবাহী হওয়াটা খুব একটা মানে কি বলবো, এটা একটা কনসেপ্ট, কিন্তু রোধবিহীন কোনো পরিবাহী হতে পারে না। তার রোধ খুব অল্প হতে পারে, বেশি হতে পারে, কিন্তু একেবারে রোধ থাকবে না, অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ যাবে, জিরো রেজিস্ট্যান্স কখনো নয়। তার মানে পরিবাহীর রোধ একটা তার ইন্ট্রিনজিক প্রপার্টি, তার একটা নিজস্ব, তার একটা স্বকীয় ধর্ম, অর্থাৎ পরিবাহীর রোধ কিন্তু কম বেশি থাকবেই। তাই অনেক সময় আমরা পরিবাহীকে রোধকও বলে থাকি, আমরা পরিবাহীকে রোধক বলে থাকি। যদিও আমরা থিওরিটিক্যালি যখন আমরা তার দিয়ে কানেক্ট করব, ধরো আমরা এরপরে আরো এই সূত্রে বা এই চ্যাপ্টারে অনেক দূর এগিয়ে যাব, সেখানে দেখব আমরা যখন তার দিয়ে কানেক্ট করছি তখন কিন্তু সেই তারের কোনো রোধকে হিসেব করছি না। তার মানে আমরা ধরে নিচ্ছি রোধ জিরো, কিন্তু পারফেক্টলি জিরো কিন্তু পরিবাহী রোধ হয় না, আমরা ধরে নিতে হয় আমাদের, ওই যেহেতু রোধগুলো উপেক্ষণীয়, খুব কম রোধ তাই। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভি ইজিক্যালস টু আর আই, এটা হলো একটা এইটা হলো রোধের মানে ওহমের সূত্র, এবং এটাই হলো এই তোমার প্রবাহী তড়িৎ বিজ্ঞানের একেবারে ফান্ডামেন্টাল ল, এবং প্রবাহী তড়িৎ বিজ্ঞানের একটা অন্যতম এবং প্রাথমিক সূত্র। তো এই সূত্রের আমরা ডিটেলস আজকে আলোচনা করব। তো এই সূত্রে আমি তাহলে এই অংশটা মুছে দিই। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি ভি ইজিক্যালস, আমি বীজগাণিতিক ভাবে লিখছি আর আই। এখানে 8টা ধ্রুবক, কখন ধ্রুবক? 8টা ধ্রুবক দুটো ইয়েতে ধ্রুবক, এক নির্দিষ্ট পরিবাহীর জন্য 8 ধ্রুবক, শুধু তাই নয়, সেই পরিবাহীর যদি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে তবেই কিন্তু 8টা ধ্রুবক, আর তবেই 8টা ধ্রুবক হলে ভি ইজ প্রপোর্শনাল টু আই। তাই বলা যেতে পারে ওহমের সূত্রের একটা অন্যতম শর্ত, এবং ওহমের সূত্রকে প্রয়োগ করা যাবে না যদি হচ্ছে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমরা যখন এক্সপেরিমেন্ট করব তখন যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা, আমি অন্যান্য ভৌত অবস্থাগুলোকে যদি বাদও দিই, তাহলে তাপমাত্রার কথাটাই যদি মেন আমরা ধরি, তাহলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়ে গেলে কিন্তু এটা হবে না। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ লক্ষ্য করে যে ভি ইজিক্যালস টু আর আই মানে হচ্ছে ভি বাই আই সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক, দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ভি বাই আই কনস্ট্যান্ট কখন থাকছে? অর্থাৎ ভি যেমন যেমন বাড়াবো বা কমাবো তেমন তেমন আই বাড়বে বা কমবে সেই অনুপাতে। এটা তখনই সম্ভব ইফ টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ টেম্পারেচার যদি ধ্রুবক থাকে তবেই এটা সম্ভব। তো এখন আমরা যদি আমরা ধরে নিই যে এটা ঠিক আছে, এটা টেম্পারেচার ধ্রুবক রেখেই আমরা এরকম একটা করছি, তো এর যদি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, আমরা যদি এদিকে ভি আর এদিকে যদি আই হয়, অর্থাৎ ভিটা এখানে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট, কারণ ভিটা তুমি বাড়াচ্ছ, পরিবাহীর দুই প্রান্তের এই যে একটা পরিবাহী, এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি, এই প্রান্ত আর এই প্রান্তের, এর রোধ হচ্ছে আর, এর কারেন্ট হচ্ছে আই, আইটা নির্ভর করে ভি এর ওপর, তাই এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসে রাখা হয়েছে আর এটা ডিপেন্ডেন্ট। তো এটা তুমি দেখতেই পাচ্ছ ভি ইজিক্যালস টু আর আই ইজ সিমিলার টু ওয়াই ইজিক্যালস টু এম এক্স, ওয়াই ইজিক্যালস টু এম এক্স, তার মানে ভি এটা আই, তাহলে পরে আচ্ছা আমি সরি ভি ইজিক্যালস টু আর আই, তো আমি ওয়াইটাকে ওয়াই অক্ষে লিখেছি, তাহলে আই ইজিক্যালস টু 1 বাই আর ইন্টু ভি। এই যে
এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই ইজ ইকালস টু 1/r ইন্টু ভি, তার মানে ওয়াই ইজ ইকালস টু mx। আমরা এইরকম একটা সূত্রের সঙ্গে এটা তুলনীয়। তার মানে এটা কি, এটা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা, তাহলে পরে এটা হচ্ছে এইরকম ভাব একটা সরল রেখা হবে। সে এই কোণটা বিভিন্ন হতে পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা যেহেতু সরল রেখা, সরল রেখার কি হয়, সরল রেখার বৈশিষ্ট্য হচ্ছে এর প্রত্যেকটি বিন্দুতে বা প্রত্যেকটি অংশে এর ট্যানজেন্ট বা নতি হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এর প্রতিটা বিন্দুতে নতি ধ্রুবক। তার মানে নতি ধ্রুবক, এখানে নতিটা কি, এখানে নতি দেখো, এখানে আমরা জানি যে এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে পরে ওয়াই বাই এক্স বা ডেল ওয়াই বাই ডেল এক্স, এইটাকে আমরা বলতে পারি নতি, ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এখানে তুমি ধরো দুটো পয়েন্ট ধরলে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের নতি কত, ধরো এইখানে একটা করলে, এখানে একটা লম্ব টানলে, তাহলে এখান থেকে এটা আমি ধরলাম V1, এখান থেকে এটা ধরলাম V2, আর এখান থেকে এটা ধরলাম I1, আর এখান থেকে এটা ধরলাম I2। তাহলে এই যে ত্রিভুজটা আমি যদি কমপ্লিট করি, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা। তাহলে এইখান থেকে এটা V2, এইখান থেকে এটা V1, তাহলে এই অংশটা কি, এটা হচ্ছে V2 মাইনাস V1, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল ভি। আর এইখান থেকে এটা I1, এই I2 এটা I1, তাহলে এই অংশটা কি না I2 মাইনাস I1, তার মানে ডেল I বা I, তার মানে ডেল ভি বাই ডেল I, অর্থাৎ ভি বাই I একই ব্যাপার। তার মানে এটা আমরা লিখতে পারি ট্যান থিটা, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, তার মানে লম্ব বাই ভূমি, তার মানে ট্যান থিটা। তো এইটা তাহলে ডেল ভি বাই ডেল I, আবার এখান থেকে কি পাচ্ছি দেখো, ডেল ভি বাই ডেল I, এই যে V is equals to IR, তাহলে V বাই I সমান R, এই যে V বাই I সমান, ওহো সরি এটা ভুল লিখে ফেললাম, এটা হবে ডেল I বাই ডেল ভি। এই যে এটা যদি থিটা হয়, এটা হবে ডেল I বাই ডেল ভি সমান 1/r। 1/r কেন দেখো, এখানে লক্ষ্য করো, V is equals to RI, তার মানে I বাই R সমান হচ্ছে, সরি I বাই ভি সমান হচ্ছে 1/r। তার মানে এই যে সরল রেখার আমরা পেলাম, এই সরল রেখাটার নতি হচ্ছে 1/r। 1/r মানে আর এর অনন্যক, অর্থাৎ রোধের অনন্যক। তার মানে কি, রোধ যত বাড়বে 1/r তত কমবে, আর যত বাড়বে 1/r তত কমবে, তার মানে আর রোধ যত কমবে y/r তত বাড়বে। তার মানে রোধের অনন্যক হচ্ছে পরিবাহিতা, অর্থাৎ রোধ যত বাড়বে পরিবাহিতা তত কমবে, রোধ যত কমবে পরিবাহিতা বাড়বে। অনন্যক হলে তো উল্টোটা হয়। তাহলে স্বাভাবিকভাবে এই গ্রাফের যে নতি, সেটা কিন্তু আমাদের পরিবাহিতাকে বোঝায়। পরিবাহিতা মানে হচ্ছে 1/r, পরিবাহিতা হচ্ছে 1/r। তো আমরা দেখতে পাচ্ছি এইরকম। এখন আমাদের যে সমস্ত মেটাল বা সাধারণভাবে যেগুলো আমরা আমাদের হাতের কাছে পাই পরিবাহী হিসাবে, ধরো তামা, লোহা, সিলভার, প্ল্যাটিনাম, তোমার অ্যালুমিনিয়াম, টিন ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে এই যে মেটাল যে মানে ধাতব পরিবাহী, তার ক্ষেত্রে কিন্তু V is equals to RI এই সূত্র মেনে চলে। যেহেতু এই সূত্র মেনে চলে, তাই জন্য এই ধরনের পরিবাহীকে আমরা বলি ওহমীয় পরিবাহী বা ওহমিক কন্ডাক্টর, বা রেজিস্ট্যান্স, যদি চার্জের রেজিস্ট্যান্স তাকে আমরা বলি ওহমিক রেজিস্ট্যান্স। কিন্তু কিছু কিছু পরিবাহী আছে, যেমন ধরো ইলেকট্রোলাইট মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কিংবা ধরো অর্ধ পরিবাহী, সেখানে ডায়োড, ট্রায়োড, ট্রানজিস্টার ইত্যাদি তৈরি হচ্ছে। তো সেখানে কিন্তু এইটা সরল রেখা হয় না। এই যে V/I যদি ভি সমান যদি RI হয়, তাহলে অবশ্যই সরল রেখা হবে। কিন্তু যদি V সমান RI না হয়, তাহলে সেটা সরল রৈখিক হয় না, তখন সেটাকে অসরল রৈখিক হয়ে যায়, আর তখন সেটাকে আমরা বলি অরৈখিক পরিবাহী। ধরো এরকম হতে পারে, ধরো কোনো ক্ষেত্রে আমি যদি একটা ডায়োডের VI লেখচিত্র আঁকি, কেমন হবে দেখো। ডায়োডের যদি VI লেখচিত্র, তার মানে IV গ্রাফ ফর ডায়োড,
এটা যদি আমরা আঁকি জাস্ট এরকম একটা গ্রাফ পাবো। এরকম একটা গ্রাফ পাবো, এদিকে ভি আর এদিকে হচ্ছে আই। দেখো এটা একটা অরৈখিক পরিবাহী, অরৈখিক রোধ, তার মানে ডায়োডের যে রোধ সেই রোধকে আমরা বলি অরৈখিক। আবার ধরো কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে এরকম হতে পারে, ধরো এরকম, অর্থাৎ এদিকে ভি এদিকে আই, দেখো এর সঙ্গে প্রতিটা বিন্দুতে রোধ কিন্তু আলাদা, অর্থাৎ তার মানে রোধটা ভি এর ওপর নির্ভর করে বা আই এর ওপর নির্ভর করে। তার মানে বিভব প্রভেদ যেমন একটা সাধারণ পরিবাহীর ক্ষেত্রে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে ভি তুমি যেমনই পাল্টাও না কেন ভি বাই আই ধ্রুবক থাকবে, অর্থাৎ ভি এর ওপর আর নির্ভর করে না। ভি বাই আইটা তো আর আরটা কিন্তু ভি এর ওপর নির্ভর করে না, যেমন যেমন ভি পাল্টাবে তেমন তেমন আই পাল্টে যাবে এবং আরটা কনস্ট্যান্ট, ভি বাই আইটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু এই ধরনের পরিবাহীর ক্ষেত্রে এখানে কিন্তু ভি বিভিন্ন ক্ষেত্রে আই এর মান বিভিন্ন হবে, ফলে ভি বাই আই এর অনুপাতটা এখানে ঠিক থাকবে না। এই ধরনের যে পরিবাহী একে আমরা অওহমীয় পরিবাহী বা অওহমীয় রোধ বা নন ওহমিক রেজিস্ট্যান্স বা নন লিনিয়ার রেজিস্ট্যান্স আমরা বলতে পারি। ঠিক সরল রেখার ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি লিনিয়ার রেজিস্ট্যান্স বা ওহমিক রেজিস্ট্যান্স, হ্যাঁ, আর এর ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি নন লিনিয়ার রেজিস্ট্যান্স বা নন ওহমিক রেজিস্ট্যান্স। কিন্তু আমাদের আপাতত আমরা যে চ্যাপ্টার আলোচনা শুরু করেছি, অর্থাৎ এই কি বলে তড়িৎ প্রবাহ, যেটা মানে কারেন্ট ইলেকট্রিসিটি, এখানে মূলত ওহমিক রেজিস্ট্যান্স নিয়ে আমরা আলোচনা করব। এখানে নন ওহমিক রেজিস্ট্যান্স কিন্তু আমরা আলোচনা করব না, আমরা এখানে ওহমিক রেজিস্ট্যান্সই আলোচনা করব। তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটা জাস্ট বললাম, এবারে আমরা অন্য অংশে চলে যাব। সেটা হচ্ছে এই যে ভি ইজিক্যালস টু আর আই, আমাদের যে সূত্র আমরা পেলাম ওহমের সূত্র থেকে, ভি ইজিক্যালস টু আর আই, ভি ইজিক্যালস টু আর আই বা ডেল ভি ইজিক্যালস টু আর আই একই কথা। এখানে আমরা যদি দেখি ইউনিটগুলো যদি দেখি, ভি এর ইউনিট কি আমরা ইতিমধ্যে জানি, বিভবের একক বা বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, এর এককটা আমরা জানি ক্লাস 10-এ আমরা পড়েছি অ্যাম্পিয়ার। তাহলে পরে আর এর একক কি হবে? ভোল্ট বাই অ্যাম্পিয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, দেখো এই যে ভোল্ট এককটা, এটা একজন বিজ্ঞানীর নামে ভোল্টটা, আবার এই যে অ্যাম্পিয়ার আই এর একক অর্থাৎ তড়িৎ প্রবাহের একক, এটাও কিন্তু একজন বিজ্ঞানীর নামে। তো আর এর একক হচ্ছে ভোল্ট বাই অ্যাম্পিয়ার, একজন বিজ্ঞানী ডিভাইডেড বাই আরেকজন বিজ্ঞানী। এই দুটোকে ভাগ করলে আরেকজন বিজ্ঞানীর নাম পাওয়া যায়, যেটা আর এর একক, তার নাম হচ্ছে ওহম। অর্থাৎ এই সূত্রের যিনি আবিষ্কর্তা তার নাম অনুসারে রেজিস্ট্যান্সের নাম রাখা হয় ওহম, এই একককে বলা হয় ওহম। ওহম, ও এইচ এম, ওহম, এবং এর চিহ্নটা এইরকম ওমেগা দিয়ে বোঝানো হয়, ক্যাপিটাল ওমেগা, এটা হচ্ছে ওহম। তো তার মানে আর এর ইউনিট হচ্ছে ওহম। আর ইতিমধ্যে দেখবে আরেকটা আমরা একক সম্পর্কে বললাম, সেটা হচ্ছে এই যে আর এর অনন্যক, রোধের অনন্যককে আমরা কি বলি? পরিবাহিতা, কন্ডাক্টিভিটি, পরিবাহিতা। তার মানে পরিবাহিতাকে আমরা জি দিয়ে প্রকাশ করি, জি সমান 1/r, অর্থাৎ রোধের অনন্যক হচ্ছে পরিবাহিতা। রোধ যত বাড়বে পরিবাহিতা তত কমবে, রোধ যত কমবে পরিবাহিতা তত বাড়বে। সেই এর মধ্যে একটা সুন্দর আছে, সেটা হচ্ছে এককটাকে আমরা এইভাবে বলি, যেহেতু রোধের উল্টো পরিবাহিতা তাই রোধের এককটাকে ওহম বলা হয়, আর পরিবাহিতার একককে আমরা বলি উল্টো দিক থেকে ও এইচ এম ওহম, আর এটাকে বলা হয় এম এইচ ও মো। এম এইচ ও মো, ওহমটাকে এইরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আর মোটাকে ঠিক উল্টো একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এরকম। এই যে
তাহলে এটা হচ্ছে মো, এটা হচ্ছে ওহম। তাহলে এটা এককগুলো আমরা বললাম, তাহলে ভোল্ট, ওহম আর অ্যাম্পিয়ার। তার মানে ভোল্ট ইজ ইকুয়ালস টু ওহম ইন্টু অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার ইন্টু ওহম। এবারে আসি আমরা ডাইমেনশন বা মাত্রায়। ভি, ভি মানে পোটেনশিয়ালের মাত্রা, পোটেনশিয়াল ডিফারেন্স মানে পোটেনশিয়াল। এবার এটা আমরা মাত্রা কি করে বার করব? ভি এর মাত্রা আমরা ভি এর মাত্রা জানি, আমি সেই জন্য বলি। তাহলে আর এর মাত্রা আমরা বার করবো অ্যাকচুয়ালি। তো ভি এর মাত্রা কি না, ভি সমান আমরা জানি এরকম একটা ফর্মুলা, দেখো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়েছি আমরা, ডব্লিউ সমান ভি কিউ, অর্থাৎ কৃতকার্য সমান হচ্ছে বিভব ইন্টু আধান। তাহলে পরে ভি সমান ডব্লিউ বাই কিউ। এবার ভি সমান ডব্লিউ, ডব্লিউ মানে কৃতকার্য, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই কিউ মানে হচ্ছে আধান। আধান মানে আমরা কি জানি ইতিমধ্যে, দেখবে আমরা বলেছি আধান মানে হচ্ছে প্রবাহ মাত্রা ইন্টু সময়, অর্থাৎ কিউ সমান আইটি। তাহলে এখানে আইটি লিখে দিলাম। তাহলে ভি এর মাত্রা কি হলো? এম এল স্কোয়ার, এই টিটা উপরে উঠলে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা হলো ভি এর মাত্রা, ঠিক আছে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আইটি, টিটা উপরে উঠলে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এবার আই এর মাত্রা তো আই, আই হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে আর এর মাত্রা কি হবে দেখো, আর সমান ভি বাই আই। এবার ভি এর মাত্রা আমরা বসিয়ে দিই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আই। তার মানে আইটা ওপরে উঠে গেলে কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু। তার মানে আর এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এইটা হচ্ছে আর এর মাত্রা। তাহলে ওহমের সূত্রে আমরা দেখলাম যে আর এর, আমরা যেহেতু ভি এবং আই আমাদের আগে থেকেই জানা ছিল, কিন্তু রোধ সম্পর্কে আমরা নতুন জানলাম। তো রোধের ইয়েটা মানে তোমার মাত্রাটা এবং তার এককটা আমরা এখানে দেখলাম। এরপরে আমরা যে বিষয়টায় আমরা বলবো সেটা হচ্ছে এই তিনটের মাত্রা আমরা বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা ওহমের সূত্রটাকে আমরা প্রুফ করার চেষ্টা করব। আমরা এই যে ওহমের সূত্র, আচ্ছা আমি প্রুফটা পরে করব। তার আগে যেটা আমরা করি, যে এই যে এককগুলো সম্পর্কে বললাম, ভোল্টের এককের আমরা ডেফিনেশন জানি, আমরা অ্যাম্পিয়ারের যদিও একটা নতুন একটা একক আছে। তো আমরা এখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে যা করেছি ডেফিনেশন, এখানে একটুখানি আমরা ইন্টারন্যাশনাল কিছু ডেফিনেশন তৈরি করা হয়েছে। তো আমরা ইন্টারন্যাশনাল তিনটে ডেফিনেশন আমরা জেনে যাব। ইন্টারন্যাশনাল ডেফিনেশন অফ অ্যাম্পিয়ার, ইন্টারন্যাশনাল ডেফিনেশন অফ ওহম আর ইন্টারন্যাশনাল ডেফিনেশন অফ ভোল্ট। তো আমরা তাহলে তিনটে এই ইউনিট সম্পর্কে আমরা একটু জেনে নেব। ইন্টারন্যাশনাল ইউনিট অফ ইন্টারন্যাশনাল ডেফিনেশন, ইন্টারন্যাশনাল ইউনিট নয়, ইন্টারন্যাশনাল ডেফিনেশন অফ অ্যাম্পিয়ার। নর্মালি আমরা যদি বলি যে 1 অ্যাম্পিয়ার বলতে কি, তার মানে দেখো এখান থেকে আমরা এটা বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু আর আই। তার মানে আমরা যদি এখানে আর এর মান 1 করে দিই আর ভি এর মান যদি 1 করে দিই, তাহলে আমরা কি পাবো? আই ইজ ইকুয়ালস টু 1। তার মানে 1 মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কাকে বলবো? 1 ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহীর দুই প্রান্তে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করা হয়, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা যাবে তাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। এটা সাধারণ সংজ্ঞা, অর্থাৎ ওহমের সূত্র থেকে আমরা অ্যাম্পিয়ারের সংজ্ঞা এটা পেতে পারি যে 1 ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহীর দুই প্রান্তে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করা হয়,
তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা যাবে সেই প্রবাহ মাত্রাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। দিস ডেফিনেশন অফ অ্যাম্পিয়ার ফ্রম দ্য ওহমস ল, বাট উই ক্যান ডিডিউস অর উই ক্যান এক্সপ্লেন দ্য ইন্টারন্যাশনাল ডেফিনেশন অফ অ্যাম্পিয়ার। অর্থাৎ অ্যাম্পিয়ারের আন্তর্জাতিক সংজ্ঞা, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে ঠিক কি বোঝায়, যদিও এই ডেফিনেশনটা বলার ক্ষেত্রে তোমাদের একটুখানি বুঝতে অসুবিধা হবে, আমি চেষ্টা করব সেই জায়গাটাকে একটু ওভারকাম করার। এখানে কিন্তু যে ডেফিনেশনটা অ্যাম্পিয়ারের দেওয়া আছে বা ঠিক করা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাম্পিয়ারের ডেফিনেশন, সেটা হচ্ছে যে ফ্রম দ্য কনসেপ্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, অর্থাৎ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই পরিবাহীর চারপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এবার মনে করো দুটো পরিবাহীকে পাশাপাশি রাখা হয়েছে, দুটোর মধ্য দিয়েই তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে দুটোর মধ্যেই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এবার আমরা জানি যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যেমন আধান রাখলে তার উপর বল প্রযুক্ত হয়, তেমনি দুটো পরিবাহী দুটোর জন্যই যদি তড়িৎ প্রবাহ হয় এবং তার ফলে চুম্বক ক্ষেত্র হয়, এদের মধ্যে একটা পারস্পরিক বল ক্রিয়া করে, চৌম্বক বল। তো এইটার ওপরে ভিত্তি করে আন্তর্জাতিক অ্যাম্পিয়ারের সংজ্ঞা আমাদের দেয়া হয়েছে। তো আন্তর্জাতিক অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা কেমন না, বলা হচ্ছে, আমি পরে ছবি এঁকে বোঝাচ্ছি বিষয়টা, যে দুটো সুদীর্ঘ মানে খুব লম্বা এবং সোজা, দুটো সুদীর্ঘ এবং ঋজু পরিবাহী যদি সমান্তরালভাবে রাখা হয়, কতটা দূরত্বে না 1 মিটার দূরত্বে, 1 মিটার দূরত্বে যদি তাদেরকে সমান্তরালভাবে রাখা হয় তাহলে, এবং হ্যাঁ আরেকটা কথা, যে পরিবাহী দুটো নেব সেই পরিবাহী দুটো, এই যে ঋজু পরিবাহী, তার মানে সেটা তারের মতো। এখন তারের ধরো মোটা তারও হতে পারে, সরু তারও হতে পারে, কিন্তু এখানে আমরা এই ডেফিনেশনের ক্ষেত্রে আমরা যে তার ব্যবহার করব সেই তার হচ্ছে অত্যন্ত সরু, তার মানে উপেক্ষণীয় প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি সুদীর্ঘ এবং সোজা তারকে পরস্পর 1 মিটার দূরত্বে রাখলে যদি যে স্থির প্রবাহ দুটো পরিবাহীর মধ্য দিয়ে যদি এমন একটা স্থির প্রবাহ চালু করা হয় যে তারা প্রত্যেকে, মানে ধরো দুটো পরিবাহী, 1 নম্বর পরিবাহী 2 নম্বরের উপর বল প্রয়োগ করবে, আবার নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী 2 নম্বর পরিবাহীও 1 নম্বর পরিবাহীর ওপর বল প্রয়োগ করবে। এই বলের পরিমাণটা যদি একক দৈর্ঘ্যের জন্য, এটা সুদীর্ঘ পরিবাহী মানে ইনফাইনাইট হতে পারে দৈর্ঘ্যটা, তাহলে কতটা দৈর্ঘ্যের জন্য বল বার করব না একক দৈর্ঘ্য। এখানে যেহেতু এসআই ইউনিট ব্যবহার করছি তাই এখানে 1 মিটার দূরত্বের জন্য, ওই তারের 1 মিটার দৈর্ঘ্যের জন্য যে বল পরস্পরের ওপর, যদি এই বলের পরিমাণটা 2 × 10⁻⁻7 নিউটন হয়, তাহলে ওই পরিবাহী দুটির মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা যাচ্ছে সেই প্রবাহ মাত্রাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। আমি ব্যাপারটাকে ছবি এঁকে একটু বোঝানোর চেষ্টা করছি। এই একটা সুদীর্ঘ পরিবাহী, এর এদিকে যতদূর খুশি এদিকে যতদূর খুশি যাওয়া যায়, এই একটা সুদীর্ঘ পরিবাহী, যতদূর খুশি যাওয়া যায়, এর মধ্য দিয়েও একটা কারেন্ট যাচ্ছে, এর মধ্য দিয়েও একটা কারেন্ট যাচ্ছে। এই দৈর্ঘ্য দুটোকে 1 মিটার দূরত্বে রাখা হয়েছে, এরা দেখো সমান্তরাল এবং দুটোর মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে। তাহলে এটা যদি হয়, আর মনে রাখতে হবে এই তার দুটো কিন্তু খুব সরু, অর্থাৎ এদের প্রস্থচ্ছেদ অত্যন্ত কম, উপেক্ষণীয় প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটো সুদীর্ঘ এবং ঋজু সোজা দেখো তার দুটো, তারা যদি 1 মিটার দূরত্বে থাকে, তাহলে যে প্রবাহ মাত্রা দুটোর মধ্য দিয়ে একই স্থির প্রবাহ পাঠানো হবে আই, এই একই স্থির প্রবাহ মাত্রা যদি পাঠানো হয়, তাহলে এরা পরস্পরের ওপর, এর ওপর এবং এর ওপর
যদি 2 × 10⁻⁷ নিউটন এই পরিমাণ বল যদি প্রয়োগ করে এ এর ওপর এবং এ এর ওপর, তাহলে এই তার দুটির মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা যাচ্ছে সেই প্রবাহ মাত্রাকে বলা হবে, আমি ভুল বললাম একটুখানি, যে এই তারের, হ্যাঁ, এখন এই তারটা এর ওপর বল প্রয়োগ করবে, এই তারটা এর ওপর বল প্রয়োগ করবে, এই বলের পরিমাণটা যদি এত নিউটন পার মিটার হয়, অর্থাৎ প্রতি 1 মিটার দৈর্ঘ্যে এর 1 মিটার দৈর্ঘ্যের ওপর এত বল প্রয়োগ করবে, আবার এর 1 মিটার দৈর্ঘ্যের ওপর এত বল প্রয়োগ করবে, কারণ এটা তো সুদীর্ঘ পরিবাহী, তার 1 মিটার অংশকে নেবো, যে কোনো 1 মিটার, এই 1 মিটার দৈর্ঘ্যকে নিলে যদি প্রতি মিটারে 2 × 10⁻⁷ নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে এই দুটো পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা চলছে তাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে ব্যাপারটা বোঝার আছে। ব্যাপারটা প্রথমত হচ্ছে যে এটা, এই সংজ্ঞাটা নেওয়া হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট থেকে, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে দুটি সুদীর্ঘ এবং ঋজু এবং সমান্তরাল এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি পরিবাহী যদি পরস্পর 1 মিটার দূরত্বে থাকে, তাহলে যত পরিমাণ এই দুটো পরিবাহীর মধ্য দিয়ে যত পরিমাণ তড়িৎ প্রবাহ চললে এই দুটি পরিবাহী পরস্পরের ওপর 1 মিটার দৈর্ঘ্যের জন্য 2 × 10⁻⁷ নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে সেই প্রবাহ মাত্রাকে, দুটো তারের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা হচ্ছে এর প্রত্যেকটাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের আন্তর্জাতিক সংজ্ঞা। এইবারে আমরা আসব ভোল্টের আন্তর্জাতিক সংজ্ঞা। ঠিক আছে, আমরা এইবার আসব ইন্টারন্যাশনাল ডেফিনেশন অফ ভোল্ট। 1 ভোল্ট বলতে কি বোঝায় প্রবাহ মাত্রার ক্ষেত্রে, অফ ভোল্ট। এখানে ভোল্টের ডেফিনেশন অন্যভাবে বলা হয়, তোমরা দেখবে ইতিমধ্যে ক্লাস 10-এ পড়েছো, আমরা আবার ডিটেলসে আবার পরের ক্লাসে আমরা বলবো যে কোনো কোষের তড়িৎচালক বল আছে, প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল আছে। তো সেই তড়িৎচালক বল বিভিন্নভাবে পরিবর্তন হয়, আবার কিছু তড়িৎচালক বল, কিছু কোষের তড়িৎচালক বল একবারে নির্দিষ্টভাবে ধ্রুবক হয়। যেমন তার মধ্যে সব থেকে অন্যতম একটি সেল বা কোষ হলো ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেল। ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেলেতে তার দুটো যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত, এই দুটোর মধ্যে তোমার বিভব পার্থক্য, মানে তড়িৎচালক বল, এই দুটোর মধ্যে তার মানে বিভব পার্থক্য, খোলা মুক্ত বর্তনীতে এই দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 1.01830। 1 পয়েন্ট, মানে এটা হচ্ছে, প্রথম বলি সেলটার নাম হচ্ছে ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেল। এর তড়িৎচালক বল E = 1.01830 ভোল্ট। তো এইটাকে বলা হচ্ছে, এবার এই ভোল্ট একবারে ফিক্সড, এটা হেরফের হয় না সহজে। এর টেম্পারেচার রাখা হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেডে। তোমরা জানো, এটা জানো না এখন, হয়তো পরে জানবে, যে টেম্পারেচার পরিবর্তন হলে কিন্তু সেলের হচ্ছে চেঞ্জ হয়, অর্থাৎ তড়িৎচালক বল পরিবর্তন হয়। তো এখানে টেম্পারেচারটাকে রাখা হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দিয়ে, তাতে আমরা দেখি দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যেটা, তার ভোল্টের ডেফিনেশন হচ্ছে এই, যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেলের যে তড়িৎচালক বল তার 1/, মানে এটা হচ্ছে যে তার 1/1.01830, এই যে তড়িৎচালক বলটা হচ্ছে এত, 1/1.01830
এই তড়িৎচালক বলের এত অংশকে, তার মানে এটা কাটাকুটি করলে এক হয়, এত অংশকে বলা হয় 1 ভোল্ট। তার মানে আবার আমরা বলছি ভোল্টের সংজ্ঞাটা, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেলের তড়িৎচালক বলের 1/1.01830 অংশকে বলা হয় 1 ভোল্ট। এইটাকে বলা হচ্ছে তোমার ভোল্টের চলতড়িৎ বিজ্ঞানে ভোল্টের হচ্ছে ইন্টারন্যাশনাল ডেফিনেশন। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ওহমের ডেফিনেশন, ইন্টারন্যাশনাল ডেফিনেশন অফ 1 ওহম। 1 ওহম বলতে কি বোঝায়, এবং 1 ওহম বলতে দেখো, যদি আমরা ওহমের সূত্র অনুযায়ী যাই তাহলে V ইকুয়ালস টু আড়াই, V1 I1 যদি বসিয়ে দিই তাহলে R1। তার মানে কি, কোনো পরিবাহীর দুই প্রান্তে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয় এবং তার ফলে তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায়, তাহলে পরে ওই মানে যে পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করলে তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায়, তাহলে তার যে তোমার রোধ, সেই রোধটাকে বলা হবে 1 ওহম। এটা ওহমের সূত্র অনুযায়ী। কিন্তু আমরা আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী ওহমের সংজ্ঞাটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে, আমি প্রথম সংজ্ঞাটা একটু বলি, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। তার মানে আমরা এরমও বলতে পারি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় বরফ গলে যায়, সেই গলন্ত বরফের মধ্যে, তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি একটা তারকে রাখা হয় এবং সেই তারের হচ্ছে কিরকম, সেই তারটা হচ্ছে একটা ইউনিফর্ম, একটা সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তারকে যদি, তারকে নয়, এখানে আমরা তার হিসাবে মানে ব্যবহার করব। আমি আরেকবার বলছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, বা বলা যেতে পারে গলন্ত বরফের মধ্যে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট এবং 106.13 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 1.0613 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 14.4521 গ্রাম 14.4521 গ্রাম ভর বিশিষ্ট কোনো একটা বিশুদ্ধ পারদের সূত্রকে, পারদ সূত্র, সরু তার, কারণ পারদ তোমরা জানো যে তড়িৎ পরিবাহী, তাহলে পারদের সূত্র মানে সরু করে একটা পরিবাহী তারের মতো, যেই তারের আর প্রস্থচ্ছেদটা বলার দরকার নেই, তার মানে তার ভরটা বলে দেওয়া হয়েছে 14.4521 গ্রাম ভর, আর হচ্ছে 106.13 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটা পারদ সূত্রকে যদি গলন্ত প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যদি গলন্ত বরফের মধ্যে রাখা হয়, তাহলে ওই পরিবাহীর বা ওই পারদ সূত্রের যে রোধ, সেই রোধটাকে বলা হবে 1 ওহম। এটাই হচ্ছে ওহমের আন্তর্জাতিক সংজ্ঞা। তাহলে ওহমের আন্তর্জাতিক সংজ্ঞা হচ্ছে যে এখানে বিশুদ্ধ পারদকে ব্যবহার করা হয়েছে, সেই বিশুদ্ধ পারদ সূত্র একটা নেওয়া হয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 106.13 সেন্টিমিটার, যার ভর হচ্ছে 14.4521 গ্রাম, যেটাকে হচ্ছে 0 ডিগ্রি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলন্ত বরফের মধ্যে রেখে দেওয়া হয়েছে। দিলে পরে তার যে রোধ প্রদর্শন করবে, সেই রোধটা হবে 1 ওহম। তো এইটাকে বলা হচ্ছে তোমার ওহমের আন্তর্জাতিক সংজ্ঞা। তাহলে আমরা ওহমের সূত্র V ইকুয়ালস টু আড়াই আমরা দেখলাম, এবং তার বিভিন্ন যে অংশগুলো V, R এবং I, তার ইউনিট এবং মাত্রা আমরা নির্ণয় করলাম, এবং তারপরে হচ্ছে এই যে এককগুলো বা ইউনিটগুলো, তার যে ডেফিনেশন, আন্তর্জাতিক ডেফিনেশন, তা আমরা আলোচনা করলাম। এর পরের আমরা ভিডিওতে একটা ছোট অংশ আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে ওহমের সূত্রকে আমরা ড্রিফট ভেলোসিটির সাহায্যে কিভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি সেটা। ওকে।